তা আমার যেটা মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়, পরিবার আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিছে, 3 মাস ওর বয়স। আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারি নাই। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি ওই মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। তো যেটা ব্যাপার ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারি নেই। আব্বার একটা আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা, সাহস, লড়াই, এটা দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা। এই যে হাতি ছেলেটা মারা গেল, ও বলতো আমি জুমার দিন মৌত চাই, জুমার দিনই মারা গেছে। কেননা আমাদের 2 ঘন্টা আগে জুমা শুরু হয়েছে এই সিঙ্গাপুরে, সূর্য এখানে 2 ঘন্টা আগে ঢুকছে, জুমা শুরু, জুমার দিন মারা গেছে। জুমার দিন যে মারা যায় ওর কবরে কোনো সওয়াল জবাব নাই, ওর আযাবে কবর নাই। ওসমান হাদিরা যেন যুগ যুগ ধরে এই দেশে মাটিতে বেঁচে থাকে, এরকম মানুষের জন্য প্রচন্ড তৃষ্ণা এবং পিপাসা সমাজে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদির শাহাদতে আমরা গভীরভাবে শোকাহত, শোক প্রকাশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীফ ওসমান হাদি ভাইয়ের এই শাহাদতকে কবুল করুক এবং তাকে শহীদের মর্যাদা দান করুক, জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করুক। আমরা সেই প্রার্থনাই করব তার জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে শরীফ ওসমান হাদি ভাই শাহাদত বরণ করেছেন। তাকে যারা মারল, এভাবে তার প্রাণটা যারা কেড়ে নিল, তাদেরকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ সাজা প্রদান করতে হবে। যেখানেই লুকিয়ে থাকুক না কেন, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, সেখান থেকেই তাদেরকে ফেরত আনতে হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কিছুক্ষণ আগে হাদি ভাইয়ের দেওয়া একটি বক্তব্য আমি শুনছিলাম, মনের অজান্তেই চোখের পানি ধরে রাখতে পারিনি। শত চেষ্টা করেও, হাজারো চেষ্টার পরেও চোখের পানি আটকাতে পারলাম না। হাদি ভাই বলছিলেন একটি ইন্টারভিউয়ে, একটি সাক্ষাৎকারে, যে আমি যদি কখনো চলে যাই এই পৃথিবী ছেড়ে, তাহলে আপনারা আমার সন্তানকে দেখে রাখেন। আমার একটা ছেলে আছে, আমার ছেলেটাকে দেখে রাখেন। দেশবাসীর কাছে আহ্বান করে গেছে শরীফ ওসমান হাদি ভাই যে তিনি যেদিন এই পৃথিবীতে থাকবেন না, সেদিন দেশবাসী যেন তার পরিবারকে দেখে শুনে রাখে, তার সন্তানকে যেন দেখে রাখে, তার পরিবারের পাশে যেন দাঁড়ায়। শরীফ ওসমান হাদি ভাই কি বলেছিল তার পরিবারের সদস্যদের এবং তার সন্তানকে নিয়ে, আমরা সে কথাগুলো শুনব। আশা করি আমার মতো আপনার হৃদয়েও রক্তক্ষরণ হচ্ছে, আপনারাও শোকাহত শরীফ ওসমান হাদি ভাইয়ের এই শাহাদাত বরণে। চলুন কথা না বাড়িয়ে শরীফ ওসমান হাদি ভাইয়ের বক্তব্যটা শুনি, তারপরে কথা বলি। তা আমার যেটা মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়, তো এই যে ছেলে মেয়েগুলো, আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিছে, 3 মাস ওর বয়স। তো আমাকে যারা প্রচণ্ডভাবে ভালোবাসে, এরকম তো কিছু বড় ভাই আপনাদের মতো আছে। তো পরশু আমার খুব কাছের বড় ভাই, উনি ডেকেছিলেন আমাকে এবং আমার পিচিটার জন্য কিছু গিফট দিছে জোর করে। তা আমার খুব মনে হচ্ছিল যে আপনি তো ভাই জানেন যে স্বাভাবিকভাবে আমাদের উপর তো থ্রেট থাকবে এবং লাইফটা যে কোনো সময় আল্লাহ নিয়ে যেতে পারে, এটা নিয়ে কোনো আফসোস নাই। তো আমার 2 থেকে 3 বার মনে হচ্ছিল যে আমি ভাই এই 3 মাসে আমার বাচ্চাটার আমি 30 মিনিট কোলে নিতে পারি নাই। কারণ আমি যখন সকাল 7টা বা 8টায় বের হই, তখনও দেখি ও ঘুমায়। আমি বাসায় গিয়ে উঠতে উঠতে 12টা 1টা বাজে, তারপরে আমি আরও 2-3 ঘন্টা ফোনে কথা বলি। তো ওই চুপ করে গিয়ে 3টার দিকে হয়তো ঘুমাই, 3 ঘন্টা হয়তো 3টা থেকে এরকম চুপচাপ থাকি। তো ওই সময় আমার মনে হলো যে আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিট কোলে নিতে পারি নাই। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি ওই মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। তো যেটা ব্যাপার ভাইয়া, তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারি নেই। আব্বার একটা আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা, সাহস, লড়াই, এটা দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা।
এবং আব্বা যখন ইন্তেকাল করে তখন আমি ঢাকা ভার্সিটিতে আমরা পড়ি, আমরা 3 ভাই বোন, তখন পড়াশোনার মধ্যে উনি ভাইস প্রিন্সিপাল ছিলেন এবং প্রচণ্ড সমাজ সচেতন একজন সংগ্রামী মানুষ ছিলেন। আমরা আমাদের বন্ধুদেরকে বলি যে আমার আব্বার, এই যে ভাই আমি স্লোগান দিই অনেকে পছন্দ করে, এর থেকে দুর্দান্ত স্লোগান আব্বা দিতেন। এবং তার বৃদ্ধ বয়সে যখন তিনি মারা যান তখনও তার যে তুমুল তেজ, তিনি মসজিদের খুতবায় যখন দ্বিতীয় খুতবা পড়তেন, আমার খুব মনে আছে যে মানুষ তো আর আরবি বোঝে না, কিন্তু যখন তিনি বলছেন যে আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, প্রচণ্ড দরদ, মানুষ কাঁপত। তো আব্বা উনি বুঝতে পারছিলেন যে উনি চলে যাবেন, তো তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল যে আমাদের ভাই বোনদের পড়াশোনা শেষ করা যেতে পারলো না। তো উনি চাচ্ছিলেন ওনার 2-1 জন পছন্দের মানুষকে অন্তত একটু বলা যে ওদের দিকে একটু খেয়াল রাখেন, কিন্তু একবারও আব্বা বলেন নাই। তো শুধু আবার বলতেন যে না, আমার আল্লাহই দেখবে ওদেরকে। এবং আব্বা চলে এই যে প্রচণ্ড দোয়া, আব্বা চলে যাওয়ার পরে আমাদের যে ক্রাইসিস হওয়ার কথা লাইফে, এবং আব্বার সবাই এলাকায় বলতো যে আব্বা পাহাড়ের মতো মানুষ, ওনার শরীর স্বাস্থ্য, ওনার ভোকাল তুমুল তেজ। আমরা বলতাম যে আমার বন্ধুদেরকে বলতাম যে তোমরা 50 জন মিলে স্লোগান দিবা আর মিছিল দিবা, আমার আব্বার আমরা 3 ভাই, এইটা হচ্ছে শক্তিশালী হবে ইনশাল্লাহ। তো মানে তোমার আজকে তুমি হয়ে ওঠার পিছনের যে গল্প, এটা কি তোমার বাবাকে ঘিরে সব তাই? আব্বা সব, মানে এবং ভাই যে আমরা যতটুকু পলিটিক্যাল কনসিয়াসনেস, আসলে পরিবার এত তুমি গুরুত্বপূর্ণ। আসলে ছাত্র রাজনীতি করো নাই, কোনো পার্টিকুলার দল না, পার্টিকুলার কোনো দল কোনোদিন কোনো করিনি। রাজনৈতিক দল কখনো না, করো নাই, কিন্তু আমাদের বাসায় ভাইয়া একটা ব্যাপার যে আমার আব্বা তুমি মাদ্রাসায় পড়েছো। হ্যাঁ, আমার আব্বা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। আমি ছোটবেলা থেকে ঝালকাঠি নিস্তারাবাদ মাদ্রাসা বাংলাদেশে খুবই পরিচিত এবং বড় একটা মাদ্রাসা, কায়েদ সাহেব হুজুর ওখানে বলে কায়েদ সাহেব হুজুর, ওখানে ইন্টার পর্যন্ত পড়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। তো আমার মনে আছে যে আমরা যখন আমি প্রতিষ্ঠানে যাওয়া শুরু করি নাই, তখন আমাদের বাসায় প্রচন্ড পলিটিক্যাল গল্প হইতো এবং আব্বা সারা দিনের সমস্ত গল্প রাজনৈতিক শেষে সচেতনতার অংশ। প্রচন্ড। এবং আমার বোনরা ভাইয়া, আমার মা সম্বন্ধে আজকে না বললে না, যে যেহেতু পর্দানসীন একজন নারী, আমার মা এখন যে পরিমাণ পড়াশোনা করে তার এই বৃদ্ধ বয়সে, একদম সিরিয়াস টেক্সট আমার বাসায় পলিটিক্যাল সায়েন্সের বই থেকে শুরু করে আমরা সব ভাই বোন মিলেও এখন এত পড়ি না বা সুযোগ পাই না। সে মানে এইটা হলো মায়ের জায়গা থেকে। এখন ইনকিলাবকে তুমি কোথায় দেখতে চাও? ইনকিলাব সংগঠন আকারে, এটার কাঠামো, এটার আমাদের ক্যাম্পেইন? ভাইয়া আমি মূলত যেটা আমরা আসলে, আপনি জানেন যে চীনে আলটিমেটলি ওদের বিপ্লবটা যে কালচারাল রিভলিউশন ওরা বলে, কিন্তু আমাদের বাংলাদেশে কালচার বলতে গান, নাটক, সিনেমা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে এগুলোকেই বোঝানো হয়। কিন্তু কালচার তো মানুষের মন ও মগজে, যে হোয়াট উই আর। এখানে বাংলাদেশে একটা ভাই মজার ব্যাপার, বিনোদন, আমার মনে হ্যাঁ, হয় যে বিনোদন, বাংলাদেশে বিনোদন। কালচারকে বিনোদন আকারে দেখে। বাংলাদেশে একটা বিনোদন যেটা হচ্ছে করে- এন্টারটেইনমেন্ট, হ্যাঁ, civilization- কালচার মানে বিনোদন না। সিভিলাইজেশন আর কালচারকে, যেমন আপনি বাংলাদেশের সংস্কৃতি বললে অনেকে বলবে কি আমাদের 71 আছে, 52 আছে, 47 আছে, জুলাই আছে, এটা তো হোয়াট উই হ্যাভ, এটা তো সিভিলাইজেশন। আর কালচার হচ্ছে হোয়াট উই আর। আমি যে ভাত খাই, আমি যে নামাজ পড়ি, বা আমি গির্জায় যাই, মন্দিরে যাই, এটা তো আমাদের কালচার। আমি পাঞ্জাবি পড়ি, বা সবকিছু নিয়ে আমরা যা করি। তা আমাদের ইচ্ছা হলো ভাইয়া, জুলাইকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে কানেক্ট করে আমরা একটা কালচারাল রেভলিউশন করতে চাই বাংলাদেশে। সেটা কি? সেটা হলো মানুষের মানে তুমি মনোনে যারা পরিষ্কার করে দাও যে এই টেবিলটা এখানে আছে, এটা অন্যায়, এই টেবিলটা এখানে থাকা উচিত না, এটা এরকম হওয়া উচিত, সেটা কি? মানে তুমি ভিজুয়ালাইজ করো। একটা জায়গায় বলেছি যে একটা ইনসাফের রাষ্ট্র ন্যূনতম, যে ইনসাফের রাষ্ট্রে একজন মানুষ থানায় জিডি করতে গেলে আগে বলা লাগতো আমি আওয়ামী লীগের অমুকের পরিচিত, এখন বলা লাগবে হয়তো আমি বিএনপির বা জামাতের অমুকের পরিচিত। এই কোনো ধরনের এসব প্রশ্ন ছাড়া শুধু আমি বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক, এই কারণে আমার সাথে এই জুলুমটা হয়েছে, আমার মামলাটা বা জিডিটা হওয়া উচিত। এটুকু ন্যূনতম যে ইনসাফ, এই ইনসাফের সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে একটা সংগ্রাম, এইটা আমরা নিয়োজিত করেছি এবং করতে চাই। আর যদি একটা সিম্বল বলেন, ভিজুয়ালাইজ করতে চান যে বাংলাদেশে যে ইনসাফের একটা সূচনা হয়েছে, এটা কিভাবে বুঝবো? এটা আমি সবসময় বলি যে শাহবাগে যারা গিয়েছিল তারা যদি কোনোদিন তওবা করে যে না, আমরা বুঝে যাই নাই এবং আমাদেরকে দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে ভেঙে ফেলার একটা ষড়যন্ত্র হয়েছিল, সুতরাং আমরা শাপলা গণহত্যার বিচার চাই। আমার শাহবাগের সেই সমস্ত মানুষ তারা যদি ভুল বুঝে শাপলা গণহত্যার বিচার যেদিন চাইবেন, সেদিন আমরা বুঝবো যে ইনসাফের একটা ন্যূনতম এখানে সূচনা হয়েছে এবং আমরা সেই লড়াইটি করছি। আমি চাই আমার টি শার্ট পরা বোনের উপরে যদি আক্রমণ আসে, হেফাজত বিবৃতি দিবে যে এই টি শার্ট পরা বোনের সাথে কাপড় চোপড়ের কারণে ঝামেলা হয়েছে, হ্যাঁ, এটা করা যাবে না, হেফাজতকে এটা বলতে পারতে হবে। সুতরাং হেফাজতের তরফেও আমি চাই যে শুধু নারী হওয়ার কারণেই একজন মানুষ তার প্রেস মিট করতে যেতে পারবে না, একজন সাংবাদিক, এটা হতে পারবে না। আর দাড়ি টুপি আছে বলেই তাকে কখনো রাজাকার, কখনো জঙ্গি, তাকে প্রান্তিক কর্নার করে দেয়া, এটাও যাবে না। নাগরিক প্রশ্ন ডিল করতে হবে। আমার মনে হয় যে আর একটু যদি স্পেসিফিক করি, যেমন তোমার টিচারের কথা বলছিলে যে ক্লাসে সে একটা জিনিসের কনফ্রন্টেশনটাকে মেনে নিতে পারে নাই, যে সে ভুল বলেছে, ছাত্র সঠিক বলেছে, তাকে যে এই যে শিবির হিসেবে, হেফাজত হিসেবে, অথবা মোটরসাইকেল ওলার মতো রাজাকার আকারে যে ট্যাগ করা, ট্রল করা, আদারিং করা, এটাই মনে হয় কালচারাল ফ্যাসিবাদকে ফেস করবার জায়গা, যে এইটা কেউ করবার সুযোগ আর কেউ কোনোদিন পাবে না। এক্স্যাক্টলি, নাগরিককে নাগরিক আকারে ট্রিট করতে হবে। এক্স্যাক্টলি।
ইভেন ভাই এই যে অনেকে এখন মানুষকে বারবার শাহবাগী বলা, আমি এটা প্রচন্ড অপোজ করি। কেন? মানে আগে আপনি বলেছেন জামাতি, এখন আবার চারে তারে বলে দিবেন শাহবাগী। এই ট্যাগ থেকেই তো আমাদের বের হতে হবে। এবং আপনি কিন্তু ভাই কোনো ব্যক্তির বিচার চাই না, আমরা চাই আইডিয়া। এই যে শাহবাগীটা দিয়ে ট্যাগিংটাকে করা হয়েছিল, এই আইডিয়াটাকে চুরমার করে ফ্যাসিবাদী চরিত্রটাকে, এই ফ্যাসিবাদী চরিত্রটাকে থেকে বাদ দিয়ে মানুষকে নাগরিক হিসেবে ডিল করা। তুমি আবার মাঝখানে ঘোষণা দিলা তুমি নির্বাচন করবা, আসন্ন নির্বাচনে তুমি শাহবাগ এই অঞ্চল দিয়ে দাঁড়াবা বলেছো। তো তোমার এই এতক্ষণের আলোচনা যেটা বুঝতে পারছি যে তুমি একটা জুলাই স্পিরিটকে ধারণ করে একটা ক্যাম্পেইন করছো, কাইন্ড অফ ইটস লাইফ লং মিশন, যে এটাকে তুমি মানে এটা হ্যাপেন করতে হবে আর কি। সেই জায়গা থেকে আবার যদি তোমার কনসেন্ট্রেশনকে যদি ডাইভার্ট করো পলিটিক্সে, সেখানে তোমার ইনকিলাব মঞ্চ, জুলাই 36-এর স্পিরিট, এগুলো কি আসলে কম্প্রোমাইজড হয়ে যাবে কিনা? আচ্ছা, এটা ভাই আমি আপনাকে একটু বলি। আমাদের দুই ধরনের গোল। আমাদের অনেক ভাই বন্ধুর গোল হলো আগামীতে এমপি হতে হবে, যেমন অনেকের ইচ্ছা আগামীতে মন্ত্রী হতে হবে, প্রধান, এটাও ভালো গোল। এখন আমার গোলটা আমি ভাই আমার পলিটিক্সটা, আমার লাইফটা, আমার গোলটা আমি খুব ক্লিয়ার, এটা খুব বিস্তৃত না। আমার ক্লিয়ারটা হচ্ছে আমি চাই যে আমার লড়াইটা একটা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার, ইনসাফের ন্যূনতম একটা সমাজ প্রতিষ্ঠার, এবং সেই সংগ্রামটা একটা দীর্ঘ সংগ্রাম। ওই ইনসাফের সংগ্রামটা করতে গিয়া যদি আমার কোনোদিন প্রধানমন্ত্রী হওয়া লাগে, সেটুকুন হিম্মত মানসিকতা আমার আছে। যদি মন্ত্রী হওয়া লাগে, যদি এমপি হওয়া লাগে, ওকে। যদি কিছুই না হওয়া লাগে, সারা জীবন যদি রাস্তা পড়ে থাকা লাগে, এর মানে এমপি হওয়া, মন্ত্রী হওয়া অথবা কিছুই না হওয়া, এগুলো হলো একটা আমার ওই কাজের অংশ, মানে এটা একটা জাস্ট পার্ট ওই কাজটাকে পৌঁছানোর জন্য। মানে এমপি হওয়াটা গোল না, গোল আমার ওই ইনসাফের রাষ্ট্রের আন্দোলনটা। কিন্তু ইন প্রিন্সিপাল তোমার সাথে একমত হইলেও তুমি এটা ফিল করো কিনা, যেমন ধরো যারা জীবনে একমুখীভাবে একটা মিশনে লেগে থাকে, তাদের সফল হওয়ার সম্ভাবনা যত বেশি থাকে, যদি তুমি অনেকগুলো বিষয় একসাথে হইতে চাও, ন্যায্য হইলেও, যৌক্তিক হইলেও, সেখানে কি তোমার জুলাই 36-এর মিশনটা কম্প্রোমাইজড হয়ে যাবে কিনা? আচ্ছা ভাই, এইটা একটু ব্যাপার কি, এটা আমি আমাদেরকে যারা পছন্দ করে অনেককে জিজ্ঞেস করেছি যে আসলে, তো এইটা দুইটা ব্যাপার। একটা, ওনারা অনেকে মনে করে যে আমাদের মতো যারা, এদের পার্লামেন্টে একটা ভয়েস থাকা দরকার, এটাও সত্য। আবার আমরা যে লড়াইটা করতেছি, আমাদের একটা ক্রাইসিস কি, আমাদের লড়াইটা আর কেউ প্যারালালি করতেছে না। সেক্ষেত্রে আমরা এই লড়াইটা যদি একটুখানিও সরে যাই আমরা, বা একটুখানি আমরা দম নেওয়ার চেষ্টা করি, তাহলে ওই আন্দোলনটা ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে আমাদের এখন সিদ্ধান্ত হলো, আমরা রাজনীতিটাকে তো কালচারের খুব গুরুত্বপূর্ণ অংশ মনে করি, এটা কালচারের বাইরে কিছু না। আমাদের ইলেকশন করা, এবং আমি আপনাদেরকে অথবা কোনো প্রোগ্রামে বলেছি ভাই যে ইলেকশনটা করতে চাই পুরাতন ধারার রাজনীতিবিদদের জন্য, রাজনীতিটাকে কঠিন করে ফেলার জন্য। এবং সেখানে আমি খুব স্পেসিফিকলি কিছু বলেছি, আমরা কিভাবে পলিটিক্সটা করতে চাই, কিভাবে ইলেকশনটা করতে চাই। এমপি হওয়াটা ইম্পর্টেন্ট না, ইলেকশনটা করা। এবং আমাদেরকে কেন্দ্র করে আরো অনেক তরুণ তারা যদি এই আইডিয়া ফলো করে পলিটিক্সে আসে, এইটা হলো আমাদের কাজ। এমপি আগামী 50 বছর পরে হতে পারি, না হতে পারি। আমার এই বয়সটা তো এখনই নট নেসেসারিলি এমপি হওয়ার বয়স। এটা একটা কাউন্টার আর্গুমেন্ট তোমাকে দেই বাইরের এক্সপিরিয়েন্স থেকে। যেমন ধরো বাংলাদেশে যারা 71-কে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছে, ধরো মুক্তিযুদ্ধ জাদুঘর যে মানুষটা বানিয়েছে, সরকারি মানুষ না, কিন্তু এটা ব্যক্তিগত উদ্যোগে শুরু হয়েছে, কিন্তু পার্সোনাল ভিশন, স্বপ্ন, এটার পিছনে লেগে থাকা, উপকরণ সংগ্রহ করা, এই যে ঘুরে 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 মাল মশলা কালেক্ট করা, একটা ছোট্ট নিজের বাসার ডাইনিং রুমে, ড্রয়িং রুমে এই জিনিসগুলো সাজায় রাখা, এই যে ছোট ছোট করে কাজগুলো শুরু করা। ইভেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা যেটা হলোকস্টের ক্যাম্পেইনটা যেটা দেখেছি, কিছু মানুষ কিন্তু দিন রাত এটা নিয়ে পড়েছিল, রাজনীতি করে নাই, শুধু উপাদান সংগ্রহ করেছে, বই লিখিয়েছে, সিনেমা বানিয়েছে, গল্প লিখিয়েছে। অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি দেখো, একটা ছোট্ট 7-8-এ পড়া একটা মেয়ে জানলা থেকে তার সেই অস্ট্রিয়ার স্ট্রিট থেকে হিটলারের বাহিনীর যা দেখেছে, সেই অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি অ্যানিমেশন হয়েছে, 15-16টা ভাষায় ট্রান্সলেশন হয়েছে, মুভি হয়েছে, ড্রামা হয়েছে, চিলড্রেন ভার্সন হয়েছে। মানে আমি চাচ্ছিলাম, অথবা আমি মানে অনেকেই চায় তোমাদের কাছ থেকে, যে তোমরা পলিটিক্সকে ধরো কালচারের জায়গা থেকে ইনফ্লুয়েন্স করা, যে পলিটিক্যাল পার্টিকে অথবা লোকাল ক্যান্ডিডেটকে বাধ্য করা, যে আমার ধরেন শাহবাগে 20,000 ভোট আছে, তরুণদের ভোট আছে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশাল ভোট এখানে। এই ভোটটা যাবে যদি আপনি আপনার ম্যানিফেস্টোতে এগুলো ইনপুট করেন। তো এই জায়গা থেকে তোমার ক্যাম্পেইন করাটা একটা জিনিস, আর একটা হচ্ছে পলিটিক্সে কিন্তু তুমি আবার নতুন শত্রু বানাচ্ছ। কারণ এমনও হইতে পারে তোমাকে এখন যারা পছন্দ করে তারা তোমার হস্টাইল হয়ে যাবে, কারণ তুমি তার পাওয়ার নামক যে ক্ষমতাটা, যে কেকটা আছে, এই কেকটার আবার তুমি একটা অংশীদার হইতে চাও। তো সেই জায়গাতে ইনকিলাব মঞ্চ তোমরা যেটা উদ্দেশ্য করে করছো, মানে আমার ভাবনা হচ্ছে ওইটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে কিনা। তো মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব জুমা, এরকম আমাদের শান্তা, বা বাংলাদেশে তো আমরা যেরকম মারমার কাটকাট পলিটিক্যাল প্রোগ্রাম করি, স্থেটিক প্রোগ্রামে মেয়েদের পার্টিসিপেশন থাকে, কিন্তু আমাদের মেয়েরা আপনি খেয়াল করেন যে আমরা যেই মিছিলে 1 ঘন্টা হাঁটি, সেই 1 ঘন্টা ওরা হাঁটে। মানে এটা না যে ওরা ওই টাইমটা একটু রিক্সায় যায়। এই যে হাদি ছেলেটা মারা গেল, ও বলতো আমি জুমার দিন মৌত চাই, আর জুমার দিনই মারা গেছে। কেননা আমাদের 2 ঘন্টা আগে জুমা শুরু হয়েছে এই সিঙ্গাপুরে,
কয় ঘন্টা আগে? সূর্য এখানে 2 ঘন্টা আগে ঢুকছে, জুমা শুরু। জুমার দিন মারা গেছে। জুমার দিন যে মারা যায় ওর কবরে কোনো সওয়াল জবাব নাই, ওর আযাবে কবর নাই। ওই যে মনের থেকে চাইছে আল্লাহ দিয়া দিছে, গুলিও খাইছে জুমার দিন, মরছেও জুমার দিন। হ্যাঁ, ওর কপাল খুলছে, যে মারছে ওরটা পড়ছে, ওর কপাল পড়ছে, আর যে মরছে তার কপাল খুলছে। দুনিয়ায় সংসদ সদস্য হয়ে কি হইতো? আর হাদিসে যেটা লেখা আছে ওইটাই যদি ওর ভাগ্যে জুটা থাকে তাহলে বাদশাহ থেকে বাদশাহ হয়ে গেছে। ওর রাজত্বেই তো 70,000 অ্যাসেম্বলির মেম্বার হবে, মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। ওর রাজত্বে 70,000 মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। ওসারা মিনাল মালাইকা, যে সবচেয়ে ছোট জান্নাত পাবে ওর মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। কোরআন বলে ইউতিহি মুলকান কাবীরা। আল্লাহ মনে হয় বলবে 8 নম্বর আসন নিয়ে তুই কি করবি? তুই রাজত্বই লয়ে এলো। একটা সিট নিয়ে কি করবি? একটা রাজত্ব লয়ে এলো। ভাগ্য ওর খুলছে, আরেকজনের পড়ছে। যে কিলারকে বাড়া করছে ওরও ভাগ্য পড়ছে। কয়েক গ্রুপের ভাগ্য পুরা গেছে আর ওর ভাগ্য খুলে গেছে। এই জন্য তো এক সাহাবীর কাহিনী আছে, খুনে বিরুদ্ধ বলছে তুমি যাবা কেন যুদ্ধে? আমি কিচ্ছু করতে পারবো না, এটা আমি জানি, শুধু আমি চাইতেছি একটা তীর আসুক আর আমার এখানে লাগুক, বাস এই জন্য যেতেছি, এই জন্য যেতেছি। যেই অবস্থা আমরাও ভাবতেছি কোন সময় আমাদেরকে লটকায় দেয়। সারা দিন রাইতে তো চলি, সারা দিন রাইতে তো চলতে থাকি। এই জন্য মেরে দোস্ত আখেরাতের সুযোগকে হাতছাড়া না করা চাই। ওসমান হাদিরা যেন যুগ যুগ ধরে এই দেশে এদেশের মাটিতে বেঁচে থাকে, এরকম মানুষের জন্য প্রচন্ড তৃষ্ণা এবং পিপাসা সমাজে আছে। কেউ তাদেরকে উদ্ধারে এগিয়ে আসবে, নেতৃত্ব দিবে, জীবন বাজি রাখবে। অনেক তরুণী তো আমাদের আছে, কজন তরুণ এরকম স্বপ্ন দেখেন। আমরা নামে মাত্র স্বাধীন হয়েছি, আমাদের চিন্তা চেতনায় আমরা স্বাধীন হয়ে উঠতে পারিনি। আমাদের এই সমাজটাতে যে অনাচার, অনিয়ম, আধিপত্যবাদের কাছে গোলামি করা, মাথা নত করা, এই জিনিসটা আমাদের দেশে দীর্ঘদিন থেকে হচ্ছে। আমাদের এখানে এখনো কান পাতলে চতুর্দিকে প্রতিটা ওয়াল থেকে মাজলুম মানুষদের কান্নার আওয়াজ শুনতে পাই আমরা। ইসলাম আমাদেরকে সবসময় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করার কথা বলে, অন্যায় অনাচারের বিরুদ্ধে অবস্থান নিতে বলে। ইসলাম আমাদেরকে বলে সবসময় আমরা নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে অন্যের কল্যাণ সাধনে নিজেকে নিয়োজিত করব। ইসলাম আমাদেরকে বলে আল্লাহর রাহে নিজের জীবনকে নজরানা হিসাবে পেশ করার জন্য স্বপ্ন আমরা লালন করব। তো এই বিপ্লবী তরুণ সেই কাজগুলো অত্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে আঞ্জাম দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি সবকিছুকে ক্ষমা করে মাগফিরাত নসিব করে তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। একজন মুসলিম তরুণের জীবনের সার্থকতা কি, এটা এই তরুণ দারুণভাবে বুঝিয়ে দিয়ে গেছেন। আমাদের তরুণদের বড় অংশ তারা ভোগবাদ, খেল তামাশা, আনন্দ বিনোদন, হেয়ালিপনা এসব কিছুর মধ্যে ডুবে থাকে। পশ্চিমারা আমাদের ধার, আমাদের স্পিরিট, আমাদের গতি, আমাদের পাওয়ার, আমাদের ইমানের শক্তি, এগুলো সবগুলোকে তারা ভোঁতা করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। আমাদেরকে নারীতে, মাদকে, বিভিন্ন বিষয়ে তারা আসক্ত করে ফেলেছে এবং এই ভোগের মধ্যে জীবনযাপন করাটাই বা ক্যারিয়ার বা নিজের গণ্ডির সীমাবদ্ধ চিন্তার মধ্যে আবদ্ধ থাকাটাকেই জীবনের লক্ষ্য হিসাবে যেন আমরা বেশিরভাগ তরুণরা আমরা বানিয়ে নিয়েছি। তো এই গণ্ডি ভাঙতে পারা, ভয়কে জয় করতে পারা, মৃত্যুকে ওয়েলকাম করতে পারা, মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারা, এটা ইমানদারের চরিত্র। ওসমান হাদি তিনি যদি ইমানদার না হতেন, তিনি যদি মাদ্রাসা পড়ুয়া না হতেন, তিনি যদি তার মুসলমান পরিবারের আলেম পরিবারের সন্তান না হতেন, তার ভিতরে যদি দ্বীনি চেতনা না থাকতো,
তিনি হয়তো তথাকথিত বিপ্লবী হতে পারতেন, কিন্তু মৃত্যুকে এতটা হাসি মুখে আলিঙ্গন করার এই শিক্ষা কোরআন হাদিস ছাড়ার কোথাও থেকে পাওয়ার কোনো সুযোগ নাই। অতএব আমাদের প্রত্যেকটা যুবক কিভাবে তিনি ন্যায়নিষ্ঠ হবেন, কিভাবে তিনি দেশের মানুষকে, মুসলিম মিল্লাতকে অন্যায়ের হাত থেকে রক্ষা করবেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে তিনি লড়ে যাবেন এবং ব্যক্তি স্বার্থ চিন্তা করবেন না, ফ্যামিলি স্বার্থ চিন্তা করবেন না, এগুলোর ঊর্ধ্বে উঠবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা করবেন, সেই ন্যায়নিষ্ঠ হওয়ার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার, অসৎ কাজে বাধা প্রদান করার শিক্ষা ওসমান হাদি আমাদেরকে দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার শিক্ষা আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে তার যে ভালো গুণগুলো আছে সেগুলো অর্জন করার। তার মতো আরো অনেক তরুণরা আমরা নিকটতীতে দেখেছি, তারা দারুণভাবে নিজের কাজটা করে যেতে পেরেছেন, আদর্শ স্থাপন করতে পেরেছেন। আমরা তাদের সবার জন্য দোয়া করি এবং তার সুখসন্ত পরিবারকে আল্লাহ তাআলা সান্ত্বনা নসিব করুন এবং তার আদর্শ যেন হারিয়ে না যায়। ওসমান হাদিরা যেন যুগ যুগ ধরে এই দেশের মাটিতে বেঁচে থাকে। এদেশে মানুষের বড় বেশি তৃষ্ণা, বড় বেশি পিপাসা, কেউ তাদেরকে উদ্ধারে এগিয়ে আসবে, নেতৃত্ব দিবে, জীবন বাজি রাখবে। অনেক তরুণী তো আমাদের আছে, কজন তরুণ এরকম স্বপ্ন দেখেন, কজন তরুণ এই সীমাবদ্ধ চিন্তার ঊর্ধ্বে উঠেন। ওসমান হাদি বলেছেন তার বাবা তাকে উদ্বুদ্ধ করেছেন, তার বাবা তাকে উৎসাহিত করেছেন, তার বাবা তাকে জেনারেল শিক্ষায় যেতে বলেছেন, অনুমোদন দিয়েছেন এই শর্তে যে তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়াকু সৈনিক হবে। তার পরিবার থেকে তিনি পরিপূর্ণ সাপোর্ট পেয়েছেন। তো কয়টা পরিবার এরকম আছে, কয়টা মা বাবা এরকম আছে যে বাবা তুমি কেরিয়ার গড়ে অনেক টাকা পয়সা কামাই করবা, অনেক বড় পদ চেয়ারে যাবা, আর আমরা ভোগবাদের ভিতরে থাকবো, আমরা সেগুলো ভোগ করব, ভাবসাব হবে, সামাজিক অবস্থান হবে, এগুলো আমাদের টার্গেট না। আমাদের টার্গেট তুমি মানুষ হও, ইমানদার হও, আল্লাহ ভীরু হও, আল্লাহ ছাড়া কাউকে পরোয়াকারী হইও না, সমাজটাকে পরিবর্তনের জন্য চেষ্টাটা করো। ইমানদারের সার্থকতা হলো সমাজ পরিবর্তন করার চেষ্টা যদি সে করে, চেষ্টা করতে না পারলেও আল্লাহর কাছে সব পরিপূর্ণভাবে পেয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, কোন ব্যক্তি যদি শাহাদাতের আকাঙ্ক্ষা লালন করে, শাহাদাতের তামান্না লালন করে, কিন্তু তার মৃত্যু যদি হয় বিছানায় স্বাভাবিক মৃত্যু, শহীদ যদি সে হতে নাও পারে, আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা সে পেয়ে যাবে। অতএব স্বপ্নটা ইমানদারের বড় হতে হবে, চিন্তাটা পরিবর্তিত হতে হবে, চেতনাটা শানিত হতে হবে, পবিত্র হতে হবে, চিন্তাটা উন্নত হতে হবে। নিচু চিন্তা, সীমাবদ্ধ চিন্তা, ভোগবাদের চিন্তা, মোজমাস্তির চিন্তা, শুধুমাত্র হাসি তামাশার চিন্তা, এটা মুসলমানের চিন্তা হতে পারে না। মুসলমান আব্দুল ইবনে ওমরের, বেলালের, আম্মারের, সোহাইবের, আব্দুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর, মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের সন্তান। তারা জীবন বাজি রেখেছেন, সব উৎসর্গ করে দিয়েছেন। আর ভোগ বিলাস এগুলো তো অন্য 10টা ছেলেও করতে পারে, আত্মত্যাগ সবাই করতে পারে না। সামান্য ক্যারিয়ারের চিন্তা নিয়ে আবদ্ধ হয়ে থাকা, সীমাবদ্ধ চিন্তার মধ্যে আবদ্ধ থাকা, এটা তো পৃথিবীর সব যুবক তরুণী করে। আমি ব্যতিক্রম, আমি ইউনিক, আমি ভিন্নতর, আমি মুসলিম, আমি অন্যরকম, এই বিষয়টা সবাই পারে না। এটার জন্য দরকার কোরআন এবং হাদিসের ইন্সপিরেশন, এটার জন্য দরকার কোরআন হাদিসের শিক্ষা, এটার জন্য দরকার হলো পারিবারিক ভাবে সাহায্য, তাদের সহযোগিতা, তাদের সমর্থন। আল্লাহ তাআলা আমাদের তরুণদেরকে সবকিছু হাসিল করার তৌফিক দান করুন। আমাদের এই সমাজটাতে যে অনাচার, অনিয়ম, আধিপত্যবাদের কাছে গোলামি করা, মাথা নত করা, বিদেশিদের কাছে নিজেদের সবকিছুর বর্গা দিয়ে দেওয়া, এই জিনিসটা আমাদের দেশে দীর্ঘদিন থেকে হচ্ছে। আমরা নামে মাত্র স্বাধীন হয়েছি, আমাদের চিন্তা চেতনায় আমরা স্বাধীন হয়ে উঠতে পারিনি। আমরা পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ ভোগ করছি না। আমাদের এখানে এখনো কান পাতলে চতুর্দিকে প্রতিটা ওয়াল থেকে মাজলুম মানুষদের কান্নার আওয়াজ শুনতে পাই আমরা। আমাদের এখানে এখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই। আমাদের এখানে অন্যায় করে এখনো মানুষ পার পেয়ে যায়। এগুলো থেকে উদ্ধার করে একটা সুন্দর সমাজ বিনির্মাণ হবে। অন্যায়ের বিরুদ্ধে মাথা ছাড়া দিয়ে মাথা উঁচু করে কথা বলবে, এরকম মানুষের জন্য প্রচন্ড তৃষ্ণা এবং পিপাসা সমাজে আছে। দরকার কিছু তরুণের, দরকার কিছু যুবকের। আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদির মতো কিছু যুবক আমাদেরকে তৈরি করে দিন। তার যে সাহসিকতা, মৃত্যুকে উপেক্ষা করার, মৃত্যুর ভয়কে জয় করার, ভয় পাওয়ার যে সংস্কৃতি আমাদের দেশে আছে, বাবা ভয় পায়, মা ভয় পায়, স্বামী স্ত্রী ভয় পায়, নিজে ভয় পায়, সবাই ভয় পায়, ক্যারিয়ারের ভয়, ব্যবসা নষ্ট হয়ে যাওয়ার ভয়, চাকুরির ভয়, এই ভয়কে জয় করার জন্য কলিজা লাগে। আল্লাহ তাআলা সেই কলিজা, সেই সাহসিকতা, সেই ইমানের শক্তি আমাদের সবাইকে নসিব করুন। এবং আবারও দোয়া করি আল্লাহ তাআলা এই বিপ্লবীকে, এই তরুণকে তার ভুল ত্রুটিগুলোকে মাফ করে কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে সর্বোচ্চ সম্মানের সাথে তাকে শামিল হওয়ার তৌফিক দান করুন। তার সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই শুরু করেছিল ভারতীয় এবং বৈদেশিক আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বকে সমুন্নত রাখার পক্ষে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা শুধু আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করি নাই, বরং ভারতীয় যে এস্টাবলিশমেন্ট রয়েছে তার বিরুদ্ধে জনগণ রায় ঘোষণা করেছে। 1971 সালের পর থেকেই বাংলাদেশে এই আধিপত্য কায়েমের চেষ্টা করে পার্শ্ববর্তী দেশ ভারত। বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সকল লড়াই এই আধিপত্যবাদের বিরুদ্ধে
সংগঠিত হয়েছে। আমরা কখনো সফল হয়েছি, কখনো ব্যর্থ হয়েছি। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা আর ব্যর্থ হব না। কিন্তু বন্ধুগণ, আমাদেরকে এটাও মনে রাখতে হবে, আমাদের এই লড়াইটা একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই। ফলে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, নিয়মতান্ত্রিক ভাবে, গণতান্ত্রিক উপায়ে আমাদের বক্তব্য, আমাদের আন্দোলন এবং আমাদের কর্মসূচি চালিয়ে যেতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে এই শাহবাগের জায়গা থেকে আমরা আমাদের আন্দোলন শুরু করেছিলাম নিয়মতান্ত্রিক ভাবে, শান্তিপূর্ণ ভাবে। কিন্তু আমরা এটাও বলেছিলাম আমরা শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করব, কিন্তু যদি আমার গায়ে গুলি পড়ে, আমার ভাই আহত হয়, আমার বোন আহত হয়, তবে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমরা তখন শান্তিপূর্ণ ভাবে বসে থাকবো না, আমরা লড়াই করব, আমরা প্রতিরোধ করব। আমরা সেই প্রতিরোধের ঘোষণা দিয়ে এসেছি। বাংলাদেশ এখন কার্যত একটা যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে রয়েছে, যেখানে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা প্রত্যেকটা ছাত্র, তরুণ এবং এই দেশকে ভালোবাসে এই সকল নাগরিকের জীবন বিপন্ন। কিন্তু আমরা বলেছি আমরা ঐক্যবদ্ধ হলে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। ফলে আজকে রাতের জনগণের প্রতি আমাদের আহ্বান, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব, আমরা সকলে আমাদের জায়গা থেকে দায়িত্বশীল হব। কারণ আমাদের ক্ষোভের ব্যবহার করে আমাদের আন্দোলনের ভিতরে অনেক ধরনের স্যাবোটেজের পরিকল্পনা আছে। এই সময় নয় জাতিকে বিভক্ত করার, এই সময় আমাদের লড়াইয়ের গতিমুখকে যারা অন্যদিকে নিয়ে যেতে চায় তাদের প্রতি আমাদেরকে সতর্ক হতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে আমরা কিন্তু ঐক্যবদ্ধ ছিলাম, আমাদের কর্মসূচি ছিল স্পষ্ট, আমরা ঐক্যবদ্ধ হবে সেই কর্মসূচি দিয়েছি। আজকে আমরা আহ্বান করছি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, সকল সামাজিক শক্তি, রাজনৈতিক শক্তি একই মঞ্চে এসে দাঁড়ান, একসাথে কথা বলুন, বাংলাদেশকে ঐক্যবদ্ধ করুন। আমরা একই সাথে আমরা এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা আগামীকাল কর্মসূচি দিতে চাই। আমরা সকল পক্ষের সাথে আজকে রাতে কথা বলবো এবং আমরা আগামীকাল যে ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে, তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। বাংলাদেশে যেই গণহত্যাকারী বাংলাদেশে গণহত্যা করে, যে দিল্লিতে আশ্রয় প্রশ্রয় পেয়ে এই সকল ষড়যন্ত্র, সকল খুন, সকল যুদ্ধ পরিচালনা করছে, সেই শেখ হাসিনাকে ভারত সরকারকে ফেরত দিতে হবে অবিলম্বে। শেখ হাসিনা এবং জুলাইয়ের যত খুনি রয়েছে, শরীফ ওসমান হাদি যত খুনি রয়েছে, তাদেরকে ফেরত দিতে হবে। প্রিয় বন্ধুগণ, 5ই আগস্টের পরে আমাদের লড়াই স্থগিত হয়ে গেছিল, সেটা আমাদের ভুল ছিল, আমরা এবার আর ভুল করব না। শরীফ ওসমান হাদি ভাইয়ের বক্তব্যটা আপনারা শুনলেন। তিনি এটা অনেক আগেই জানতেন যে একদিন হয়তো তাকে এভাবেই চলে যেতে হবে, তার শত্রুরা হয়তো আড়ি পেতে রয়েছে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য, সুযোগ পেলেই সেটা করবে এবং সেটাই হয়েছে। তিনি বলেছিলেন হাসতে হাসতে রাজপথে তার জীবনটা দিয়ে দিতে চান, আজকে সেটাই হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীফ ওসমান হাদি ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমরা সেই প্রার্থনাই করব। আমরা দোয়া করব শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য, তার আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করি। শরীফ ওসমান হাদি ভাই ভালো আছেন, ওপারে আমরা মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করবেন। শরীফ ওসমান হাদি ভাইয়ের বক্তব্যটা শুনলে আপনারা স্পষ্ট হবেন তার চিন্তা চেতনা কতটা সৎ ছিলেন, কতটা তিনি দেশ নিয়ে ভাবতেন, সমাজ নিয়ে ভাবতেন। আজকে ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদি ভাইকে আমরা হারিয়ে শোকে শোকাহত। আজকে সারা দেশ শরীফ ওসমান হাদিকে হারিয়ে শোকাহত, সারা দেশ শোকে কাতর। যাই হোক, দিন শেষে বলতে চাই আমরা সকলে আছি শরীফ ওসমান হাদি ভাইয়ের পরিবারের পাশে এবং এক হাদি চলে গেছে, হাজারো হাদি জন্ম নিয়েছে।